আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আমার হাসি খুব একটা ভালো না, ভালো হলে আমি খুব জোরে অট্ট হাসি দিতাম। কারণ গতকাল কিছু বিষয় দেখার পর আমার গতকাল থেকেই মারাত্মক হাসি পাচ্ছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম এর আগেও আমি কয়েক মিনিট হেসেছি, অট্ট হাসি দিয়েছি, বাসার সামনে আকাশের দিকে তাকিয়ে আমি হেসেছি। গতকাল যে দুইটা সংবাদ আমার চোখের সামনে এসেছে তার প্রথমটা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, তিনি ভারত সফর এসেছেন। তিনি দিল্লিতে না নেমে কলকাতায় নেমেছেন। এটা নিয়েও একটা পক্ষ, বাংলাদেশের একটা পক্ষ ব্যাপক বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করেছে, ব্যাপক তথ্য দিয়েছে। দ্বিতীয়ত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ওনাদের বৈঠক হয়েছে। এইটা নিয়েও একটা পক্ষ ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এখন কলকাতায় উনি কেন আসলেন এটা নিয়ে একটা পক্ষ বলছে ডিপ স্টেটের দালাল মমতা ব্যানার্জি হেরে গেছে নির্বাচনে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, এর জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গের জেনজিদেরকে দিয়ে আরো একটা আন্দোলন জমানোর জন্য মার্কো রুবিও কলকাতায় নেমেছেন। মমতা ব্যানার্জির সাথে হয়তো বা অনানুষ্ঠানিকভাবে সাক্ষাৎ হতে পারে, এ ধরনের একটা ব্যাখ্যা দিয়েছে। আর আরেকটা পক্ষ ব্যাখ্যা দিয়েছে অজিত দোভালের সাথে যে সাক্ষাৎ হয়েছে সেই বৈঠকে কি ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেখানে বাংলাদেশের ইস্যু ছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ছিল, অনেক কথা বলেছে। এখন তাদের কনফিডেন্স দেখে তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেই বৈঠকগুলোতে কি আপনারা উপস্থিত ছিলেন? মানে আপনারা যেভাবে কথা বলছেন মনে হয় আপনারা সেখানে উপস্থিত ছিলেন, কিংবা আপনারা দুভাষীর দায়িত্ব পালন করেছেন। হয়তো বা অজিত দোভাল জি তিনি ইংরেজিতে কথা বলতে জানেন না, কথা বলতে পারেন না, সেখানে মার্কো রুবিও ইংরেজিতে কথা বলেছে, সেইটা ট্রান্সলেট করে আপনারা হিন্দিতে অজিত দোভালকে বুঝিয়েছেন। আপনাদের কনফিডেন্স লেভেল দেখে সেটাই আমার মনে হচ্ছে, মানে আপনারা টুপি পরান মানুষকে, ভিউ ব্যবসা করেন, সমস্যা নাই তো, কিন্তু এইভাবে মানে টুপি পরানোর একটা লিমিট থাকে ভাই, লিমিট ক্রস করে টুপি পরাতে হবে। দ্বিতীয় যে সংবাদটা গতকাল দেখেছি, বাংলাদেশের সকল প্রান্তের জুলাই সন্ত্রাসীরা, মানে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা জুলাই আন্দোলন পরবর্তী ইউনূসের শাসনামলে সর্বোচ্চ সুবিধাভোগী, এদেরকে বাংলাদেশের মানুষ যেখানেই পাচ্ছে সেখানেই বেধড়ক পেটাচ্ছে, যেখানেই পাচ্ছে সেখানেই লাঞ্ছিত করছে, সেইখানে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। গতকাল ঝিনাইদহে যে ঘটনা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ঘটেছে, ঝিনাইদহ কিংবা কুষ্টিয়া কোথাও একটা হবে, মনে পড়ছে না, সেখানে ছাত্র দলের একজন নেতার মামলার পর এনসিপির একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে জুলাই জঙ্গিরা সার্জিস, হাসনাত, নাহিদ এদের মারাত্মক ব্যথা শুরু হয়ে গেছে। শুধু এদের ব্যথা না, প্রত্যেকটা পর্যায়ের জুলাই সন্ত্রাসীরা ব্যাপক শঙ্কিত, তারা মারাত্মক শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে। এই নিয়ে গতকাল অনেকগুলো ভিডিও দেখলাম, ভিডিও দেখানোর প্রয়োজন নাই, কারণ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে তারা কোথাও পরিচয় দিতে পারে না। তারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা জুলাই যোদ্ধা, তারা জুলাইয়ের সম্মুখ সারিতে অগ্রণী ভূমিকা পালন করেছে স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগকে বিতরণ করার ক্ষেত্রে। এখন তাদেরকে বাংলাদেশের মানুষ কেন পেটাচ্ছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কেন দেখতে পারে না, তাদের নাম শুনলে কেন বাংলাদেশের মানুষ থুথু মারে, এটার অনেক কারণ আছে। জুলাই যোদ্ধা ভাই ও বোনেরা, বিশেষ করে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জুলাই আন্দোলনের পূর্বে যখনও জুলাই আন্দোলন জমজমাট হয়নি তখন তোমরা কিন্তু স্লোগান দিয়েছিলে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যতগুলা স্লোগান আছে প্রত্যেকটা স্লোগান দিয়ে তোমরা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের অনুভূতি নিয়ে খেলাধুলা করেছো, তাদেরকে প্রভাবিত করেছো। প্রভাবিত করে একটা পর্যায়ে তোমরা সেই মানুষগুলাকে রাস্তায় নামিয়ে আনতে সক্ষম হয়েছো। কিন্তু 5 তারিখের পর তোমরা যার নামে স্লোগান দিয়ে আন্দোলন জমিয়ে ফেললা, সেই বঙ্গবন্ধুকে অসম্মান করলা। 5 তারিখ অভ্যুত্থানের পর, জঙ্গি আন্দোলনের পর তোমরা যে চরিত্র দেখিয়েছো, যেই পোল্টি মেরেছো, সেটা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? এই পোল্টিগুলা কি 5 আগস্টের আগে তোমরা বাংলাদেশের মানুষকে বলেছিলা? তোমরা কি বলেছিলা রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টাই ফেলবা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান ছুঁড়ে ফেলবা, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ফেলবা, বুলডোজার দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার ধানমন্ডি 32কে তোমরা গুড়িয়ে দিবা, আগুন জ্বালিয়ে দিবা বলেছিলা, মাজার ভেঙে ফেলবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার চুক্তি করবা, দেশ বিক্রির চুক্তি করবা, জনগণের রায় নিবা না, এই ধরনের কথা কি তোমরা 5 আগস্টের আগে বলেছিলা? দেশের নাম পরিবর্তন করে ফেলবা বলেছিলা? জাতীয় সঙ্গীত পাল্টায় ফেলবা বলেছিলা? জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হিন্দু, একজন হিন্দুর লেখা সঙ্গীত কেন
98% মুসলিমের দেশে জাতীয় সঙ্গীত হবে বলেছিলা? 71-এর জায়গায় 24-কে প্রতিস্থাপন করবা বলেছিলা? একবারের জন্য বলেছিলা? বলো নাই তো। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিংবা তাদের সমর্থকদের সকল শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবা বলেছিলা? দেশের একমাত্র টায়ার ফ্যাক্টরি জ্বালায় দিবা বলছিলা? বুকে হাত দিয়ে বলতে পারবা? একটাও বলো নাই ভাই। শেখ হাসিনার বিচার করার তোমরা কারা ভাই? তোমরা কোন হরিদাস পাল বলো তো আমাকে? তোমরা শেখ হাসিনার বিচার করবা? তোমরা তো নির্বাচিত সরকারই না। ইউনূসের সরকার যেভাবে গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্স দিয়ে, ওইটা অবৈধ। বিচারপতিদের যেই স্বাক্ষরের কথা বলা হয়েছে, তৎকালীন সময়ে তারা সেনাবাহিনীর কাছে হেফাজতে ছিল। স্বাক্ষর কে করেছে? ডিপ স্টেট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে সেই সরকারের সাংবিধানিক বৈধতা নাই, আইনি ভিত্তি নাই। সেই সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসছে, তারা কি বৈধ? তারা কি নির্বাচিত? আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো, জনগণের ম্যান্ডেট নিছিলা? নির্বাচনে জনগণকে ভোট দিতে দিয়েছো আওয়ামী লীগের পক্ষে? তারা কোনো রায় দিয়েছে? দেয় নাই তো। জুলাই গণঅভ্যুত্থান কেমনে হয়? এই দেশে কি গণঅভ্যুত্থান আর হয় নাই? জনগণ জানে না গণঅভ্যুত্থান কাকে বলে? গণঅভ্যুত্থান কি জিনিস? কোটা আন্দোলনের দাবি কি ছিল? এক দফা ছিল না তো। বৈষম্য দূর করা। বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? পৃথিবীর প্রত্যেকটা দেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সরকার গঠন করা হয় শুধুমাত্র নির্বাচন আয়োজন করার জন্য। নেপালের ক্ষেত্রে দেখো নাই? তোমরা যে দেশটাকে প্রতিশোধ পরায়ণ বানাবা, হত্যার উপত্যকা বানাবা, মৃত্যু উপত্যকা বানাবা, এই ম্যান্ডেট তোমাদেরকে কে দিয়েছিল? বলেছিল তোমরা 5 আগস্টের আগে যে দেশটাকে মৃত্যু উপত্যকা বানাবা, আওয়ামী লীগকে নিধনের প্রচেষ্টা চালাবা? বলেছিলা? এইসবের একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা? পারবা না, কারণ এই উত্তরগুলো তোমাদের কাছে নাই। এইসব যদি তোমরা আগে বলতা, 5 আগস্টের আগে, এই তথাকথিত আন্দোলনে বাংলাদেশের অধিকাংশ মানুষ হিসু করে দিত। সমর্থন অনেক পরের কথা। রাস্তায় জীবনেও নামতো না, উল্টো তোমাদের পিটিয়ে ছালবাগল তুলে ফেলতো। বিশ্বাস করো এটা? মানো? এখন বুঝতেছো না কি হচ্ছে? আমরা ঠিক বুঝেছিলাম এইটা রাজাকারদের ষড়যন্ত্র, এটা জামাত শিবিরের আন্দোলন। সামনের সারিতে সমন্বয়ক নামধারী এই গুপ্তদেরকে রেখে তার আন্দোলন সুসংগঠিত করেছে, আড়াল থেকে শিবির সর্বাত্মক সহায়তা করেছে, সবকিছু করেছে। পরবর্তীতে প্রমাণ হয়ে গেছে না? এই যে দেশটাকে 50 বছর পিছিয়ে দিলা, এই যে শিল্প কারখানাগুলা ধ্বংস করেছো, এগুলা মেরামত করতে 60 থেকে 70 হাজার কোটি টাকার প্রয়োজন। এই টাকা কে দেবে? মেট্রো রেল 52,000 কোটি টাকা খরচের মাধ্যমে করা হয়েছে, যেটা এখন করতে লাগবে 94,000 কোটি টাকা। এই অতিরিক্ত অর্থ ব্যয় কে করবে? এই টাকা কে দেবে? তোমরা দিবা? এই অতিরিক্ত 42,000 কোটি টাকা বাড়লো কেন বৈষম্যহীন বাংলাদেশে? 3 লাখ কোটি টাকা সরকার লোন নিয়েছে, তারপরেও বাংলাদেশে গত 2 বছরে কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি কেন? প্রত্যেকটা উন্নয়ন কার্যক্রম বন্ধ কেন? শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নাই। 32 নাম্বার, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া হয়েছে, সেই 32 নাম্বারের যে প্রামাণ্য দলিল, এগুলো হারিয়ে ফেললো, জ্বালিয়ে দিলা। এগুলা কি আর কখনো বাঙালি ফেরত পাবে? রেপ্লিকা বানানো যাবে, বাট অরিজিনাল যে নথিগুলো ছিল সেগুলো কি বাংলাদেশের মানুষ ফেরত পাবে? তোমরা কি ভাবছো তোমাদের বিচার হবে না? ইউনূসের যে পুরো গং, এদের বিচার হবে না? এনসিপির বিচার হবে না? জামাত বিএনপির বিচার হবে না? যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল বলেছে ভায়োলেন্স করেছে তারা জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়। এত কিছুর পরেও, এত প্রমাণের পরেও তোমরা কি বলতে চাচ্ছ এটা একটা অভ্যুত্থান ছিল? এটা কোনোদিনও অভ্যুত্থান ছিল না, এটা স্রেফ জঙ্গি হামলা ছিল। বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমেই তোমাদের বিচার হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তোমাদের বিচার করবে। আমি কোনো হুমকি ধামকি দিচ্ছি না, আমি স্রেফ তোমাদেরকে মনে করিয়ে দিলাম জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের আগে যখন আন্দোলন সুসংগঠিত হয়নি, আন্দোলনের উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়েনি, তখন যদি তোমরা এই ধরনের চিন্তা চেতনা যেগুলো 5 আগস্টের পর তোমরা করেছো, বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করতা, বাংলাদেশের মানুষ জানতো, কোনোদিনও তোমাদের এই আন্দোলনে সমর্থন দিত না। এটাই বাস্তবতা। সুতরাং এখন জুলাই যোদ্ধা পরিচয় দিলে বাংলাদেশের মানুষ কিল ঘুষি মারবে, থাপ্পড় মারবে, এটা খুব স্বাভাবিক। এবং এই দায় তোমাদেরকে আজীবন বয়ে বেড়াতে হবে, যেমনটা বয়ে বেড়াচ্ছে জামাত 71-এ গণহত্যাকারী যারা বাংলাদেশ চায়নি। একইভাবে তোমাদেরকে বাংলাদেশের মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম ঘৃণা করবে বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দেওয়ার জন্য। এটাই বাস্তবতা। কোনোদিনও তোমরা, তোমাদের পরিবার, তোমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। এটা বাস্তবতা। এখানে হুমকি ধামকির কিছু নাই, এটাই রিয়েলিটি। কারণ যে অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি আজীবন বয়ে বেড়াতে হবে। মানুষ বিচার করবে, আমরা কিছু করবো না। আমরা দর্শক, আমরা দেখবো, মজা নেব। ভালো থাকবা,
প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে। ওই কিচেন ক্যাবিনেট যেমন প্রতি মঙ্গলবারে যমুনায় আলাদা করে বৈঠকে বসতো বলে তৌহিদ হোসেন সেই মন্ত্রিসভায় থাকার সময়ই জানতে পেরেছিলেন, এবং মঙ্গলবারের ওই আন্তরিক বৈঠক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হতো সরকার পরিচালনার, তাহলে প্রশ্ন জাগে ওই কিচেন ক্যাবিনেট মানে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান শুভ্র, সালেউদ্দিন আহমেদরা এখনো কোথাও আলাদাভাবে বসে সরকার পরিচালনা করছেন কিনা? ইউনূসের উপদেষ্টাদের এমন অবস্থা হয়েছে যে ক্ষমতা ছাড়তে না ছাড়তেই প্রথম ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে ডেকে বিস্তারিত সাক্ষাৎকার দিয়ে বললেন যে ইউনূসের সরকারের যা যা দোষ সেসবের মধ্যে কিচ্ছুতে তিনি ছিলেন না, সব দোষ করেছে ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট, যেই কিচেন ক্যাবিনেট নাকি ইউনূসের সঙ্গে মিলে সরকারটা পরিচালনা করত, আর তাদের মতো সহজ সরলরা বারবার পদত্যাগ করতে চেয়েছেন বটে, কিন্তু ইউনূসের অনুরোধে শেষ পর্যন্ত আর পদত্যাগ করে ওঠেন নাই। মানে 18 মাস ধরে ক্ষমতা ভোগ করেছেন, মন্ত্রিত্বে থেকেছেন, সকল সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, ক্ষমতা এক্সারসাইজ করেছেন, এরপর যে মাত্র ক্ষমতা গিয়েছে সাথে সাথে বলেছেন যে তারা একদম সহজ সরল কিচেন ক্যাবিনেটের সব দোষ। এরপরে তো সেই কিচেন ক্যাবিনেটে কারা আছেন সেটা রীতিমতো এক রকমের বিস্তারিত বর্ণনা দিয়ে বুঝিয়েই দিল দৈনিক মানবজমিন পত্রিকা, এবং তখন বুঝতে বাকি থাকলো না যে সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান, আসিফ নজরুল সহ একটা ইউনূস গং ছিল ইউনূসের এই উপদেষ্টা মণ্ডলীর ভেতরেই, যারা কিনা মানবজমিন পত্রিকা বলছেন যে হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া থেকে শুরু করে নানা রকম নৈরাজ্য ঘটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে দেওয়ার ধান্দায় ছিলেন। এবং এই কিচেন ক্যাবিনেটের সদস্যরা যে বিভিন্ন বিদেশি দূতাবাসের সঙ্গে বিদেশি পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেন নিয়মিত, সেটাও মানবজমিন তখন তাদের সেই প্রতিবেদনে লিখেছিল। এরপর ওই কিচেন ক্যাবিনেটের এক সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান, যাকে সবচেয়ে প্রভাবশালী সদস্য বলে মনে করা হয়, যাকে সবচেয়ে প্রভাবশালী সদস্যদের একজন মনে করা হয়, সৈয়দা রিজওয়ানা হাসান আবার সংবাদ মাধ্যমকে ডাক দিলেন। টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বললেন তাদের হয়তো অনেক ভুল হয়ে থাকতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনটা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন যে চরমপন্থীরা মেইন স্ট্রিমে মূল ধারায় আসতে পারেনি। মানে শেষ পর্যন্ত তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেন নাই, তারা দেশের এমন উপকার করেছেন যে শেষ পর্যন্ত তারা বিএনপিকেই ক্ষমতায় এনে ছেড়েছেন। আর আসিফ নজরুলও চলে গেলেন সংবাদ মাধ্যমে। বিবিসি বাংলার সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকারে তিনি বললেন যে না, তিনিও কিচেন ক্যাবিনেটে ছিলেন না, তবে মাঝে মাঝেই আইন এবং রাজনৈতিক সংস্কার এসব প্রসঙ্গে তার ডাক পড়তো বটে। আর সবচেয়ে বড় কথা, যদি বা তিনি কিচেন ক্যাবিনেটে ছিলেন, তিনিও খারাপ কাজে ছিলেন না, তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের মাত্র 3 দিন আগে যে বাণিজ্য চুক্তিটি ইউনূস সরকার করে ফেলেছে, সেই চুক্তিটির বিষয়ে আইন উপদেষ্টা হলেও তার সঙ্গে কোনো আলাপ হয়নি। এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেরিয়ে এসেছেন, তিনি যমুনা টেলিভিশনকে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। তিনিও বলেছেন না, তিনি কোনো খারাপ কাজের সঙ্গে ছিলেন না, তিনি ওই কিচেন ক্যাবিনেটে ছিলেন না। কিচেন ক্যাবিনেটে যারা ছিল তাদের সঙ্গে তার একটা বিশেষ কারণে এক সভায় তাকে ডাকলে সাক্ষাৎ হয়ে যায়, এবং তখন তিনি জানতে পারেন যে ওই কিচেন ক্যাবিনেটের কথাতেই সরকারটা পুরো পরিচালিত হচ্ছিল, যদিও তার ওই ব্যক্তিদের সরকার পরিচালনার তেমন অভিজ্ঞতা কোনো ছিল না, কিন্তু যেহেতু সর্বোচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ে তাদের কথাই শোনা হতো, কাজেই তারাই সরকারটা চালাতেন। মানে ইউনূস সাহেব যেহেতু তাদের কথা শুনতেন, কাজেই তারাই সরকারটা চালাতেন। এখন তৌহিদ হোসেন ওই 7 জনের নাম বলেছেন কিনা যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে বলা যায় না। আজকে যতটুকু যমুনা টেলিভিশন সংবাদে শুনিয়েছে সেখানে উনি কোনো নাম উচ্চারণ করেন নাই, কিন্তু যমুনা টেলিভিশন 7 জনের ছবি দেখিয়ে দিয়েছে। আর এরপর সংবাদপত্রগুলো
কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তে চলতো অন্তর্বর্তী সরকার, 3বার নাকি তৌহিদ হোসেনও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইত্তেফাক বলছে যে অন্তর্বর্তী সরকার পরিচালনায় 7 সদস্যের একটা কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং তৌহিদ হোসেনের ওই সাক্ষাৎকারটার সঙ্গে যমুনা টিভি যাদের ছবি দেখিয়েছে পর্দায়, তার মধ্যে ইউনূসের চারপাশে তারা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান, এই যে ব্যক্তিরা, এদের ছবি তো দিয়েছেই, এদের কথা তো আমরা আগেও শুনেছি। এর পাশাপাশি তারা সালেউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ছবিও দেখিয়েছে। এখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি শুধু যে কিচেন ক্যাবিনেটের কথা বলেই তার এই বিস্ফোরক সাক্ষাৎকার শেষ করেছেন তাই নয়, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে ডিপ স্টেট যে সক্রিয় ছিল সে কথা খুব স্বাভাবিকভাবেই স্বীকার করে নিয়ে তিনি বলেছেন অবশ্যই সব কিছুর পেছনেই ডিপ স্টেট তো থাকতেই হবে। এবং তার চেয়েও বিস্ফোরক, তিনিও বলেছেন, তিনিও বা যদিও পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও নাকি নির্বাচনের মাত্র 3 দিন আগে কেন ইউনূস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা বাণিজ্য চুক্তি করতে হলো সে বিষয়ে কিচ্ছু জানতেন না। এবং তৌহিদ হোসেনও বলেছেন 3বার তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন, তবে ইউনূস সাহেব এটা সরকারের জন্য খুব বিব্রতকর হয়ে যাবে বলায় তিনি আর শেষ পর্যন্ত পদত্যাগ করেন নাই, মন্ত্রী পদেই বসে থেকেছেন। ইউনূস সরকারের কোনো পাপের ভাগ যে এখন আর এমনকি কিচেন ক্যাবিনেটে থাকা আসিফ নজরুল, রিজওয়ানার হাসানরা থেকে শুরু করে যারা বলছেন তাদেরকে কিচেন ক্যাবিনেটে নেওয়া হয় নাই, সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত কিংবা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও নিতে চাচ্ছেন না। তার প্রমাণ তৌহিদ হোসেন শুধু যে মার্কিন চুক্তি সম্পর্কে তিনি কিছু জানতেন না সেটা বলেই থেমেছেন তাই নয়, তিনি বলেছেন আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে ফিরে আসবে, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে বা এরকম কিছু ভাববার কোনো কারণই নাই। তিনি বলেছেন তিনি মনে করেন, তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশগ্রহণ করবে। এই সব মিলিয়ে প্রশ্ন জাগে যে যেই ডিপ স্টেটের কথা তৌহিদ হোসেন এতটা অবলীলাক্রমে বললেন এবং সেই ডিপ স্টেট যেই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, নিশ্চয়ই তৌহিদ হোসেনের মনেও প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের ভেতরে কারা কিচেন ক্যাবিনেট হবে সেটাও নিশ্চয়ই, মানে কোন উপদেষ্টারা মিলে সরকারটা পরিচালনা করবে সেটাও নিশ্চয়ই কোনো ডিপ স্টেটই ইউনূসকে ঠিক করে দিয়েছিলেন। আমি নিশ্চিতভাবে ধারণা করি যে তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটা শুনলে আবারও অনেকের মনে আমার মতো প্রশ্ন জাগবে যে ওই কিচেন ক্যাবিনেট যেমন প্রতি মঙ্গলবারে যমুনায় আলাদা করে বৈঠকে বসতো বলে তৌহিদ হোসেন সেই মন্ত্রিসভায় থাকার সময়ই জানতে পেরেছিলেন এবং মঙ্গলবারের ওই আন্তরিক বৈঠক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হতো সরকার পরিচালনার, তাহলে প্রশ্ন জাগে ওই কিচেন ক্যাবিনেট মানে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান শুভ্র, সালেউদ্দিন আহমেদরা এখনো কোথাও আলাদাভাবে বসে সরকার পরিচালনা করছেন কিনা। কারণ না হলে বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সরকার কেন প্রশ্ন তুলছে না যে কি কারণে ওই সরকার সত্যিকার অর্থেই মাত্র 3 দিন আগে ওই চুক্তিটি করলো, যেই চুক্তিটির মাধ্যমে অনেকেই বলছেন বাংলাদেশকে একরকমের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুই থেকে বোয়িং বিমান পর্যন্ত সব কিছু কেনার এক দাসত্বের শৃঙ্খলে সরাসরি বেঁধে ফেলা হয়েছে। এবং প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের কথায় যদি এখনো বর্তমান সরকার না চলে, ওই কিচেন ক্যাবিনেটের পরামর্শক্রমে যদি এই বর্তমান সরকারও পরিচালিত না হয়, তাহলে তৌহিদ হোসেন যে বলছেন যে তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরে আসবে, অথচ ইউনূস সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিল 2025 সালে এবং সেই অধ্যাদেশের মাধ্যমে দেওয়া নিষেধাজ্ঞাকে কিনা নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এসে আইনে পরিণত করলেন। প্রশ্ন তো জাগতেই পারে
কোন ডিপ স্টেট এখনো কাজ করছে আর কোন হাওয়া বদলের আঁচ পেয়ে ইউনূস সরকারের একের পর এক উপদেষ্টা, আমি ছিলাম না কিচেন ক্যাবিনেটে, আমি থাকলেও মার্কিন চুক্তির বিষয়ে জানতাম না, আমি থাকলে ঠিক 7.62 স্নাইপার কারা চালিয়েছিল বের করতাম, কিংবা আমি বিশ্বাস করি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, এসব কথা বলে একরকমের জনসমক্ষে আত্মসমর্পণ করছে এবং দোষ কাটিয়ে নিতে চাইছেন, সেগুলো খুব বড় প্রশ্ন বটে। সম্ভবত তৌহিদ হোসেন বুঝতে পারছেন হাওয়া বদলে যাচ্ছে, মানুষ জবাবদিহিতা চাইছে এবং ইউনূস সরকারের আমলে তারা যে একরকমের দেশটা বেচে দিয়েছেন ইউনূসের বিদেশি প্রভুদের নির্দেশনায়, সেটাও বুঝতে শুরু করেছে। আর তৌহিদ হোসেনরা সম্ভবত কিছুটা শঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। তৌহিদ হোসেন পরিষ্কার বলছেন যে নির্বাচনের মাত্র 3 দিন আগে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, সেটা তো কোনো বাধ্যবাধকতা না থাকলে ইউনূস সরকারের করার কথা না, বরং তাদের এটা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার কথা। তবে নতুন সরকার, বিএনপি সরকার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই তৌহিদ হোসেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হবে, এবং তিনি বলেছেন এই কোনো দেশের পক্ষে নয়, সকল দেশের সঙ্গেই বন্ধু, সেটাই আগেও বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল এবং সেটাই তারেক রহমানকে ধরে রাখতে হবে। সম্ভবত তৌহিদ হোসেন পরিষ্কার বুঝতে পারছেন যে সেই নীতি থেকে সরে গিয়ে ইউনূস সরকার বিশেষ বিশেষ দেশের সঙ্গে যে মাখামাখি করছিলেন, সেই মাখামাখির নীতি থেকে সরে এসে যে জাল তারেক রহমানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সে জাল ছিঁড়ে বেরিয়ে এসে তারেক রহমানের পক্ষে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তাই বোধহয় তিনি বলছেন আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নেবে। তবে সেই নির্বাচনটা কবে অনুষ্ঠিত হবে, 5 বছর পরে নাকি তার আগেই, সে বিষয়ে কোনো মন্তব্য করেন নাই ইউনূসের উপদেষ্টা তৌহিদ হোসেন।